আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে। এদিকে ইশরাকের বিতর্কিত শপথ নিয়ে বিএনপিকে জনভোগান্তির কারণ হলো। জানাবো জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিতে গড়িমসি কেন, প্রশ্ন সার্জিসের। এবং সর্বশেষ জানাবো গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার, বলছেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না দলটি। আসন্ন নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না দেশের সবচেয়ে প্রাচীন এই দলটি, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি করেছে বলে মত রাজনৈতিকদের। দলটি কার্যত নিষিদ্ধ হওয়ায় কার লাভ হলো কিংবা কার লোকসান হলো, কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট, এখন চলছে সেই হিসেব নিকেশ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের নিয়ন্ত্রণ ছিল এনসিপি এবং জামায়াত সহ ইসলামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের হাতে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এই আন্দোলনে অংশ না নিলেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দলটি। এই অবস্থায় তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট। দেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে। এখন আগামী নির্বাচনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটাররা কি করবেন, ভোট কেন্দ্রে যাবেন কিনা সে বিষয়টিও আলোচনায় আসছে। লেখক মহিউদ্দিন আহমেদ বলছেন, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও জেলে যাওয়া বা হয়রানির যেসব ঘটনা ঘটছে, এক্ষেত্রে বিএনপির ভূমিকা নিয়ে আওয়ামী লীগের ভেতরে আলোচনা রয়েছে। সে কারণে আওয়ামী লীগের ভোট বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো দলের পক্ষে যায় কিনা এটি বিএনপির জন্য চিন্তার বিষয় হতে পারে। আবার বিএনপির পক্ষে ওই ভোট যায় কিনা জামায়াত ও এনসিপির ওই বিপরীত চিন্তা রয়েছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া এই দলগুলো আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে, তাদের দিক থেকে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাজনীতিতে নানা সমীকরণ বা মেরুকরণের কথা শোনা যাচ্ছিল। এনসিপি, জামায়াত এবং ইসলামপন্থী দল ও সংগঠনগুলোই নানামুখী তৎপরতা বেশি দেখা গেছে। এখন রাজনীতিতে এবং ভোটের মাঠেও আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকায় সক্রিয় দলগুলোর তৎপরতা বেড়েছে। এসব দলের পক্ষ থেকে কখনো বিএনপি প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে আলাদা নির্বাচনে জোট করার চেষ্টা আলোচনায় আসছে। আবার এনসিপি সহ এসব দল বিএনপির সঙ্গে নির্বাচনে আসন সমঝোতার প্রশ্নে আলোচনা চালাচ্ছে বলেও জানা যাচ্ছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেছেন, নির্বাচন লক্ষ্য করে এখন দলগুলো তৎপরতা বেড়েছে। তবে কে কার সঙ্গে ঐক্য বা জোট করবে তা এখনই বলা মুশকিল। বিএনপি সহ অন্য দলগুলোর বক্তব্য একই রকম। তারা বলছে, নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হলে সে পর্যায়ে দলগুলোর অবস্থান দৃশ্যমান হবে। তবে অন্তর্বর্তী সরকার এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছে, কিন্তু সেই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে কিনা এ প্রশ্নে বিএনপি সহ বিভিন্ন দলের মধ্যে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বললে তারা সংস্কার ও নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন। ইশরাকের বিতর্কিত শপথ নিয়ে বিএনপিও কি জনভোগান্তির কারণ হলো। আপসহীন নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে করা দল বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন গণমানুষের নেতা। নিজ হাতে জনগণের জন্য খাল খনন থেকে শুরু করে বরাবরই দাঁড়িয়েছেন সাধারণ মানুষের কাতারে। বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের পদঙ্ক অনুসরণ করে হয়েছেন আপসহীন নেত্রী। বিগত 16 বছর আওয়ামী লীগ আর হাসিনা স্বৈরাচারিতার রোষানলের ধাক্কা সবচেয়ে বেশি পড়েছে বেগম জিয়ার উপর। জেলে রেখে স্লো পয়জনিং করে মারার চেষ্টা, বিদেশে চিকিৎসা করতে না দেওয়ার মতো নিকার কর্মকাণ্ড ঘটিয়েছেন হাসিনা। এক ছেলেকে হারিয়েছেন, আরেক ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাসিনা মামলা দিয়ে আসতে দেননি দেশে। শত শত বাধা বিপত্তির মুখেও আপসী নেত্রী সদা সর্বদা রয়েছেন আমজনতার পাশে। আর অন্যদিকে ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনালের বিতর্কিত রায়ে মেয়র নির্বাচিত হওয়া ইশরাক হোসেনের এক শপথকে কেন্দ্র করে রাজধানীর হৃদয় স্পন্দন গুলিস্তানের মতো জায়গায় নগর ভবনের সামনে চলছে জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন। বিএনপির মতো একটি বড় দলের কি এই কর্মকাণ্ড মানায়, এমন প্রশ্ন তুলছেন নেটিজেন থেকে শুরু করে জনসাধারণ। এদিকে গতকাল ইশরাক হোসেনকে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে রাজধানী নগর ভবন সংলগ্ন গুলিস্তান বঙ্গবাজার গুরুত্বপূর্ণ সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। জনসাধারণ পড়েছে সীমাহীন দুর্ভোগে। এমন অমানবিক কর্মকাণ্ডে নেটিজেনরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন বিএনপি সহ ইশরাক হোসেনকে। তাদের মতে মেয়র হিসেবে ইশরাকের শপথ গ্রহণে তৈরি হচ্ছে সেই আন্দোলন কেন রাস্তায় করতে হবে? দেশের প্রশাসন আছে, আইন আদালত আছে, তাদের দ্বারস্থ না হয়ে বিএনপি কেন রাস্তায় নেমে জনদুর্ভোগ তৈরি করতে হবে? নেটিজেনরা অনেকেই আবার বলছেন ইশরাক হোসেনের কি এমন যোগ্যতা আছে মেয়র হওয়ার? বাবা সাদেক হোসেন খোকা মেয়র ছিলেন বলে ছেলেরও সেই যোগ্যতা আছে, এটি ভাবা হাস্যকর বলেও মন্তব্য করেছেন অনেকে। মাহমুদ ফয়সাল নামের একজন ফেসবুকে এ বিষয়ে লিখেছেন, হায় রে, বাংলাদেশের রাজার ছেলে যোগ্যতা না থাকলে ওখানে রাজা হয়। ইশরাকের কি এমন যোগ্যতা আছে মেয়র হওয়ার? সাদেক হোসেন খোকার পুত্র বলে তাকে মেয়র বানাতে হবে, এটি চরম হাস্যকর। মমিতা নামের একজন লিখেছেন, রাস্তা বন্ধ করে নাটক চলছে, মনে হচ্ছে দেশটা তার বাবার। ইশরাকের কি অভিজ্ঞতা আছে এমন যে তাকে মেয়র বানাতে হবে? একটি অফিস সামলানোর যোগ্যতা যার নেই, সে আবার সামলাবে রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গা? তারেক রহমান অনেক জ্ঞানী আর অভিজ্ঞ মানুষ, তিনি নিশ্চয়ই চান না একজন অদক্ষ আর অযোগ্য লোক ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব নিক। শুধু নেট নাগরিকরাই নন, বরং ইশরাক হোসেন আর বিএনপি আন্দোলনকারী এসব নেতাকর্মীদের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করা কর্মকাণ্ড খেপেছেন সাধারণ আম পাবলিকও। 2020 সালের 1 ফেব্রুয়ারি হওয়া ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় 2.25 লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তবে গত 27 মার্চ ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর 27 এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শপথ গ্রহণে দেরি হওয়ায় এখন জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করছেন ইশরাকের সমর্থকরা। জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিতে গড়িমসি কেন? প্রশ্ন সার্জিসের। 3 দফা দাবিতে আজ সড়ক অবরোধ করে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করা ও রাতভর রাস্তায় অবস্থান নেওয়ার পরও কেন তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হলো না? কেন আবারও রাস্তায় নামতে হলো শিক্ষার্থীদের? সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস তার পোস্টে লিখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? তাদেরকে আবার রাস্তায় নামতে হলো কেন? সার্জিস আরো বলেন, বছরের পর বছর ধরে পুরো দেশে বিশ্ববিদ্যালয়ে চাষ করা হয়েছে, অথচ ঢাকার বুকে দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক হল নেই। মেয়েদের জন্য নামমাত্র একটি আবাসিক হল আছে। একাডেমিক স্পেসও চাহিদা তুলনায় নেই বললেই চলে। শিক্ষার্থীদের আবাসন সংকটের কথা তুলে ধরে সার্জিস লেখেন, যেই সদরঘাট এলাকায় এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেটি ঢাকার বসবাসের সবচেয়ে অনুপযোগী একটি জায়গা। সেখানে হাজার হাজার শিক্ষার্থী কিভাবে থাকবে কিংবা থাকে, এগুলো নিয়ে কি কারো মাথা ব্যথা নাই? আওয়ামী লীগ পতন হওয়ার পরও কেন এখন এই সমস্যাগুলোর সমাধান হলো না, সেই প্রশ্ন তুলে সার্জিস লেখেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের অনেক জায়গা এবং ভবন এতদিন ধরে দখল করেছিল আওয়ামী দখলদাররা, কিন্তু এখনো কেন তারা তাদের জায়গা কিংবা ভবনগুলো ফিরে পাচ্ছে না? কেন তাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুত গতির সঙ্গে করা হচ্ছে না? কেন একদিকে এখনো সেই বিল পাস হচ্ছে না? সার্জিস আরো বলেন, শিক্ষার্থীরা তো বুকে তাজা রক্ত দিয়ে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিল, তাদের জন্য আলাদা করে কি হলো? গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার, বলছেন প্রেস সচিব। গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গত বছরের 5 আগস্টের পর দেশে 263 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হলেও এসব মামলার বিষয়ে অন্তর্বর্তী সরকার দায়ী নয় বলে জানিয়েছেন শফিকুল আলম। এ সময় গত 9 মাসে সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। শফিকুল আলম বলেন, মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার হলে প্রতিবাদ করতে গেলে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের অভিযোগ করা হয়। গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমের উপর জনগণের অনাস্থার বিষয় উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমগুলোকে বিগত সময় করা ভুলগুলো সাহসের সঙ্গে স্বীকার করে জনগণের কাতারে এসে নতুনভাবে যাত্রা শুরু করতে হবে। নিরাপদ সাংবাদিকতার নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব। ব্যক্তিগত মতাদর্শের প্রতিফলন নয়, সাংবাদিকতা হওয়া উচিত তথ্য নির্ভর বলেও জানিয়েছেন প্রেস সচিব। এছাড়াও স্বচ্ছতা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে দ্রুত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।